সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে আমলাতন্ত্র এবং প্রশাসন, জনপ্রশাসন যারা রাষ্ট্রটাকে প্রশাসনিকভাবে চালায়, তাদের ভেতরে বেশ অস্থিরতা চলছে। আমরা মোটামুটি শেখ হাসিনার পতনের পর যখন ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদেরকে নিয়ে তিনি যখন শপথ নিলেন, এরপরে যখন দায়িত্ব নিলেন, একের পর এক যখন অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, তখনই আমরা বুঝতে পারলাম ভেতরে কোনো একটা বিষয় বা কোনো কিছু ফাংশন করছে না। সেই ফাংশন না করার কারণে আমরা নানা ধরনের সমন্বয়হীনতা দেখেছি। এখন নতুন করে আমাদের সামনে এলো সেই সমন্বয়হীনতা, সেই যে ডিসফাংশন হচ্ছে, সেগুলোর কিছু তথ্য আমাদের সামনে এলো। আমি কয়েকটা মন্ত্রণালয়ের নাম বলি, যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, মোস্তফা সরোয়ার ফারুকী যে মন্ত্রণালয়ে রয়েছেন সেই মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে, চারটি মন্ত্রণালয়ে সরকার সচিব নিয়োগ দিয়েও তাদেরকে পদায়ন করতে পারেনি কিংবা চেয়ারে বসাইতে পারেনি। এখন সচিবদেরকে কে নিয়োগ দিয়েছে? এটা কি শেখ হাসিনার লোকেরা নিয়োগ দিয়েছেন কিংবা শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন? একেবারেই না। এই সরকারের যিনি জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগও তার অধীনে। তিনি এই সচিবদেরকে নিয়োগ করছেন। আলাদা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি আলাদা উপদেষ্টাও থাকতো, তারপরও এখানে প্রধান উপদেষ্টার অনুমতি লাগতো কিংবা তার সিগন্যাল লাগতো। সর্বশেষ প্রধান উপদেষ্টাই এই সচিবদেরকে বদলি করছেন, এই সচিবদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন। এরপরে আমরা দেখতে পেলাম কি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি তার সচিবকে, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়োগ করেছেন, তাকে গ্রহণ করেননি। একই সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন, তিনি যাকে সরকার নিয়োগ করেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়োগ করেছেন, তাকে গ্রহণ করেননি। মোস্তফা সরোয়ার ফারুকীর ক্ষেত্রেও একই হয়েছে এবং একই হয়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি রয়েছেন তার নামটা আমি একটু পরে বলছি, তার ক্ষেত্রেও একই হয়েছে। এই যে এই অসমন্বয়হীনতা কিংবা সমন্বয়হীনতা কিংবা প্রধান উপদেষ্টা যে নিয়োগ দিচ্ছেন, এই যে এই নিয়োগটা না মানা এবং সেই সচিবকে বসতে না দেওয়া, এবং পরিশেষে উপদেষ্টাদের নিজেদের পছন্দের সচিবদেরকে তারা মন্ত্রণালয়ে চাচ্ছেন, এই বিষয়গুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে কিংবা আমলাতন্ত্রের ভেতরে কিংবা যেটাকে আমরা ডিপ স্টেট বলি, সেটার ভেতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছে। সব উপদেষ্টারই নিজের পছন্দের সচিব রয়েছেন, তিনি তাকে নিতে চান। এই হইল পরিস্থিতি, যার কারণে মন্ত্রণালয় কিংবা সরকার কিংবা প্রধান উপদেষ্টা যাকে নিয়োগ দিচ্ছেন, যাকে বসাচ্ছেন, যাকে বদলি করছেন, এই কারণে উপদেষ্টারা তাদেরকে তাদের চেয়ারে বসতে দিচ্ছেন না। এই হইল পরিস্থিতি। এই ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। আমি একটু বলি, পড়লে একটা নিউজ সামনে এসেছে, এই নিউজটা দেখলে আপনারা কিছুটা হইলেও আন্দাজ করতে পারবেন। একটু আমি শুরু থেকেই বলি যে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা পদায়নকৃত সচিবদের যোগদানের অনুমতি দেননি। এখানে যদি আমরা একটু দেখি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান যখন অবসরে যান, তখন নতুন করে আব্দুর রহমান তরফদারকে সরকার থেকে নিয়োগ দেওয়া হয়। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাকে যখন যোগ দিতে গেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন যে পরে যোগ দিতে। দু একদিন পর গেলেও উপদেষ্টা তাকে যোগ দেওয়ার অনুমতি দেননি। এরপর আব্দুর রহমান তরফদার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ে সচিব হিসাবে নিয়োগ পান। আবার সরকারি কর্ম কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন ভূঁইয়াকে এম শাখাওয়াতের মন্ত্রণালয়ে আনা হয়। এই গেল একটা। এই প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, একজন অফিসার 3 মাসে 3টি পদোন্নতি পেয়েছে। এমন কর্মকর্তা কি শ্রম মন্ত্রণালয় চলবে? কাকে দিয়ে কাজ করতে হবে সেই বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার একজন উপদেষ্টার আছে, একজন মন্ত্রীর রয়েছে, খুব স্বাভাবিক। কিন্তু একজন উপদেষ্টা যদি একজন সচিবকে 1994 সালে সরকারি চাকরিতে ঢোকা
বিসিএস ক্যাডার বা বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে ঢোকা একজন সচিব এত বছর পরে এসে আপনি যদি বলেন যে তিনি হচ্ছে এই মন্ত্রণালয় চালাইতে পারবে না, শ্রম মন্ত্রণালয় চালাইতে পারবে না, সেই সচিব কি আদৌ কি কাজ করার আর কোনো দক্ষতা রাখেন, কিংবা আসলে তিনি কি আসলে আর কোনো মন্ত্রণালয় চালাইতে পারবেন? এটা কিন্তু প্রশ্ন থাকছে। কেননা একজন উপদেষ্টা বলছেন এই সচিব শ্রম মন্ত্রণালয় চালাইতে পারবে না, তিনি এক মাসে বা হচ্ছে 3 মাসে 3টি পদোন্নতি পেয়েছেন। এখন এই পদোন্নতিটা দিয়েছে কে? তার মানে এই উপদেষ্টা এই সচিবের পদোন্নতি নিয়ে প্রশ্ন তুলছেন। এই পদোন্নতিটাও তো আপনার সরকার দিয়েছে, তাহলে আপনার সরকারের এই পদোন্নতি দেওয়া যে এখতিয়ার বহির্ভূত কিনা বা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এইসব নিয়ে কি আপনি প্রশ্ন তুলেছেন? তোলেননি। অবলীলায় এই সরকার যাকে তাকে পদোন্নতি দিয়েছে, রাজনৈতিক দলগুলোর কিংবা হচ্ছে বিভিন্ন জনের সুপারিশে যা মন চেয়েছে তা করেছে। এখন এদেরকে হচ্ছে যখন বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে, উপদেষ্টারাই নিচ্ছে না। এই হইল উপদেষ্টার মধ্যে এক ধরনের সংঘর্ষ আমি দেখতে পাচ্ছি। প্রশ্নের জবাবে একই উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা এসব দেখার সময় থাকে না। এই নিয়োগগুলো কিন্তু প্রধান উপদেষ্টার, অর্থাৎ তিনি বলছেন তিনি এইসবগুলো দেখার সময় থাকে না, তিনি ব্যস্ত থাকেন, সেজন্য আমাদের রাখা হয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে। 3 আগস্ট পরিসংখ্যান ও ব্যবস্থাপনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব এম এ শাকিল আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পদায়নের পরপরই ইমেইলে যোগদানপত্র দেন শাকিল আক্তার, অর্থাৎ যেই সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ইমেইলে যোগদানপত্র দেন। এরপরও তিনি সশরীরে গিয়ে যোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উপদেষ্টা ফরিদা আক্তার তাকে যোগ দিতে দেননি। পরে 20 আগস্ট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরকে ওই মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। 21 আগস্ট তিনি যোগদান করেন। অর্থাৎ উপদেষ্টা যাকে চেয়েছেন বা যাকে পছন্দ করেছেন তাকে নিয়োগ দেওয়ার পর তিনি তাকে একদিনের মধ্যে চেয়ারে বসতে দিয়েছেন, আর সরকার যাকে নিয়োগ দিয়েছে তাকে তিনি চেয়ারে বসতে দেননি। জানতে চাইলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, কে আমার সঙ্গে কাজ করতে পারবেন সেই বিষয়ে মতামত ও পছন্দ অপছন্দ করার অধিকার আমার রয়েছে। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি। এই হইল পরিস্থিতি। একটি রাজনৈতিক সরকারের একটা মন্ত্রী আমরা জানি তার লুটপাট করার জন্য, তার হচ্ছে বিভিন্ন অপকর্ম করার জন্য বা তার মতো করে তার সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিংবা যে কোনো একটা মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং করার জন্য সে তার পছন্দ মতো, তার মতাদর্শের, তার আশপাশের এবং তার পূর্ব পরিচিত একজনকে সচিব হিসেবে তার মন্ত্রণালয়ে নিয়োগ দেন। ধরেন হাসান মাহমুদ কিংবা ওবায়দুল কাদের কিংবা ধরেন যে আওয়ামী লীগ আমলের যে কোনো মন্ত্রী, সবাই চাইতো যে তার পরিচিত কেউ একজন তার মন্ত্রণালয়ে থাকুক, যে তার বাধ্যগত হবে, যে তার অনুগত হবে, যে তার কথা শুনবে এবং তিনি যা বলবেন তাই করবেন, বা ওই মন্ত্রীকে পথ দেখাবেন কোন পথে গেলে কি কি লাভ হইতে পারে। এই জন্যই হচ্ছে সরকারি দলীয় সরকারের এই মন্ত্রীরা তাদের পছন্দ মতো সচিব নিয়োগ দেন এবং সেই মোতাবেক তারা ডিও লেটার দেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটা অরাজনৈতিক সরকার, যেটা হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসেছে, তারাও সচিব বাছাই করছেন, তারাও তাদের পছন্দ মতো লোক নিচ্ছেন। এটা কাজের এই যে এই মন্ত্রণালয় যেগুলো বলেছি গত 10 মাসে যে এই 1 বছরের বেশি সময়ে যে তারা কি কাজ করেছেন তার বড় উদাহরণ কিন্তু আমাদের সামনে নেই। শ্রম মন্ত্রণালয়ে কিছু কাজ হয়েছে, অন্যান্য মন্ত্রণালয়ে আমি খুব বড় উদাহরণ দেওয়ার মতো কিছু হয়নি, কিন্তু সেই জায়গায়ও তারা হচ্ছে পছন্দ কইরা সচিব নিচ্ছেন। এটা অন্যায় না, এটা খারাপ না, কিন্তু আপনি যখন পছন্দ করবেন তখন ওই দলীয় সরকারের মন্ত্রীদের মতো প্রশ্ন উঠবে, আপনিও কি তাদের মতো করে একইভাবে কলকবজা করার চেষ্টা করছেন কিনা। ইতিপূর্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিনকে 25 ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদায়ন করা হয়। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তাকে যোগদানের অনুমতি দেননি। এর প্রায় 2 মাস পর কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জানতে চাইলে মোস্তফা সরোয়ার ফারুকী, যে পত্রিকার এই নিউজটি পড়ছি যুগান্তরের সাংবাদিকের সঙ্গে ব্যাপক আলাপ করেন, তবে একটা কথাও প্রকাশের জন্য তিনি অনুমতি দেননি। এর আগে 30 সেপ্টেম্বর খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে যোগদানের অনুমতি দেননি। এর কিছুদিন পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই যে জনপ্রশাসন বিষয়ক একজন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া, তিনি বলছেন এই ধরনের কার্যক্রম প্রশাসনে খারাপ নজির হয়ে থাকবে। এই প্রশাসন সম্পর্কে মানুষের কাছে বাজে বার্তা যাচ্ছে,
প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, সচিব হিসেবে পদায়নের আগে বিভিন্ন ধরনের যাচাই বাছাই করা হয়, গোয়েন্দা প্রতিবেদন নেওয়া হয়, সেটার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। সবশেষ প্রধান উপদেষ্টার অনুমোদন হিসাবে সচিব পদায়ন করা হয়। আপনি যখন এত ধরনের ফিল্টারিং করে একজন সচিবকে পদায়ন করছেন, বদলি করছেন, ওই মন্ত্রণালয়ে দিচ্ছেন, যখন উপদেষ্টারা সচিবদেরকে গ্রহণ না করেন, চেয়ারে বসতে না দেন, তখনই এটা নিয়ে প্রশ্ন ওঠে যে প্রধান উপদেষ্টা কিংবা এই গোয়েন্দা সংস্থার রিপোর্ট কেন হচ্ছে, এত কিছুর পরেও কেন উপদেষ্টারা নিচ্ছেন না, এই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। উপদেষ্টারা কেন প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে মানছেন না, কিংবা এই ধরনের একটা কর্মকাণ্ড করে প্রশাসনের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করে রেখেছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো নিয়ে একজন অতিরিক্ত সচিব বলছেন, একজন সচিবকে যে সব মানদণ্ড দেখে পদায়ন করা উচিত তা দেখেই পদায়ন করা হয়, কিন্তু উপদেষ্টারা কেন তাদের যোগদানের অনুমতি দিচ্ছেন না সেই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। সচিবরাও অনেক সময় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের মন্ত্রণালয়ে যোগদানের অনুমতি দেন না। কেন এই ধরনের ঘটনা ঘটছে, এমন প্রশ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা বলছেন অনুসন্ধান, গবেষণা ও তদন্ত নেই, এবং এই ঘটনাগুলো মন্ত্রণালয়ের জন্য খুবই খারাপ বলেই অনেক বিশেষজ্ঞ দেখছেন। এইগুলো যদি চলতে থাকে, এই অরাজনৈতিক সরকারও যদি রাজনৈতিক মন্ত্রীদের মতো বা দলীয় সরকারের মন্ত্রীদের মতো করে, তখন প্রশ্ন উঠে তাদের আসলে চাওয়া পাওয়া কি, তারা আসলে কি করতে চাচ্ছে, তারা কেন প্রধান উপদেষ্টা নিয়োগ করা লোকদেরকে, সচিবদেরকে নিচ্ছেন না, তারা কি আসলে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে কি মানতে পারছেন না কিনা, সেটা নিয়েও প্রশ্ন থাকছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।